ইরান যত সংঘর্ষে জড়িয়ে পড়ছে তত পাকিস্তান জোরে জোরে ইরানের পেছনে ছুরি মারছে। ইরানের শাসক অর্থাৎ অধুনা শাসককে যদি বংশ পরম্পরায় রাজ করে যেতে হয় তাহলে বলতে হবে আমরা ঈশ্বরের কাছাকাছি তোমাদের কাছে, এবং ধর্মীয় এবং রাজনৈতিকভাবে তাদের প্রমাণ করতে হবে গোটা পৃথিবী জুড়ে ইসলামের ধ্বজা তারাই বহন করছে। আসলে ইরানের সঙ্গে লড়াই হলে গোটা পাকিস্তানটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্প। তোমাদের মধ্যে কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যাও তাহলে যা হওয়ার তাই হবে। ইরানের মতো দেশের হাতে পারমাণবিক শক্তি গোটা পৃথিবীর গোটা বিশ্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, উদ্বেগজনক। পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, তারা চাইছে এই সুযোগে পুরো বিষয়টাকে ঝোলটাকে নিজের দিকে টেনে আনতে। দেখুন, এখন মধ্যপ্রাচ্যের আকাশে ঘন কালো মেঘ, থমথমে পরিবেশ। একদিকে প্যালেস্তাইন, অন্যদিকে ইসরায়েল, আবার অন্যদিকে ইরান। আর এর মধ্যেই মজার মজার ঘটনাও ঘটছে। কীরকম মজার মজার ঘটনা? পৃথিবীতে যে দেশটা চিহ্নিত সন্ত্রাসবাদী, আর পরিষ্কারভাবে বললে ইসলামিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে, সেই পাকিস্তান নাকি জোর সওয়াল করছে নোবেল শান্তি পুরস্কারের জন্য। কাকে দেওয়া হবে? ডোনাল্ড ট্রাম্প। আবার অন্যদিকে ইরান, তারা হয়তো জানতেন যে শেষ মুহূর্তে পাকিস্তান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। অর্থাৎ ইরান যত সংঘর্ষে জড়িয়ে পড়ছে তত পাকিস্তান জোরে জোরে ইরানের পেছনে ছুরি মারছে। আবার অন্যদিক থেকে এই যে লোকটিকে দেখছেন, পাকিস্তানের বেচারা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেখুন, গ্যারান্টি দিতে পারবো না কতদিন তিনি মসনাদে আছেন। তার কারণ অবশ্যই আসিফ মুনির, অর্থাৎ পাকিস্তানের সেনা উর্দি পরহিত আসলে জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদী, সে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাখো মাখো সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং যেভাবে তৈলমর্দন করছে, বলা যাচ্ছে না কতদিন মসনাদে থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। আবার অন্যদিকে ইরান খুব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানকে, দেওয়ারই কথা। আপনি যদি ইরানের পয়েন্ট অফ ভিউ দেখেন তাহলে আপনি বলবেন ঠিকই করছে। তার কারণ এতদিন ইরানকে পাকিস্তান বলে এসেছে তুমিও ইসলামে বিশ্বাস করো, আমরাও ইসলামে বিশ্বাস করি, তোমাদের পাশে আমি আছি। যেই ইসরায়েল আক্রমণ আঘাত এনেছে সেই সীমান্ত বন্ধ করে দিয়েছে, একেবারে ভয় জড়সড় হয়ে গেছে। আর আসিফ মুনির, অর্থাৎ পাকিস্তানের সেনা প্রধান, তিনি গিয়ে লুটিয়ে পড়েছেন হোয়াইট হাউসে একেবারে ডোনাল্ড ট্রাম্পের পা ধরে। যে কারণে আপনাদের বলছিলাম যে ইতিহাসে বারবার হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানকে অগ্রাহ্য করে তার সেনা প্রধানকে ডেকে নেওয়া হয়েছে। আসলে পাকিস্তানের সেনা প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের চাকর বাকর ছাড়া কিচ্ছু নয়। তাকে ডেকে সরাসরি বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইরানের সঙ্গে যদি লড়াইতে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি জড়িয়ে পড়ে তাহলে তোমাদের গোটা দেশটাই হবে ইউএসের বেস। আপনারা জানেন ইতিমধ্যেই পাকিস্তানের এমন কিছু বিমান বন্দর আছে যে বন্দরগুলোতে পাকিস্তানের সেনারা ঢুকতে পান না। তার কারণ সেই সেনা বাহিনীর মানুষজনের হাত থেকে চলে গিয়েছে সেই সমস্ত বিমানবন্দরগুলো, সেগুলো পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। কি অদ্ভুত পরিস্থিতিটা! এই জন্যই বলছিলাম, একদিকে মধ্যপ্রাচ্যের আকাশে ঘন কালো মেঘ, আবার অন্যদিকে
মজার মজার ঘটনা ঘটছে, এমন সব ঘটনা যা নজিরবিহীন। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। প্রথমেই আপনাদের জানাবো যে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানকে। ইরান ওয়ার্নস পাকিস্তান। আজকে একটু বিশদে আপনাদের দেখাবো কেন এই কথাটা বলছি। প্রথমেই চলে আসি প্রথম স্লাইডে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তার একটি রিপোর্টিংকে আমরা তুলে ধরছি। অ্যাজ ইউএস আইজ ইটস ইয়ার স্পেস, পাকিস্তান কনফার্মস ট্রাম্প মুনির হ্যাড ডিসকাশন অন ইরান। অর্থাৎ পাকিস্তান নিশ্চিত করে দিয়েছে যে ট্রাম্প এবং মুনির তাদের মধ্যে ডিসকাশন হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে আলোচনা হয়েছে ইরানকে নিয়ে। In a statement Thursday, the Pakistan Army said a detailed exchange of views also took place on the prevailing tensions between Iran and Israel, with both leaders emphasizing the importance of resolution of the conflict. অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যে এই মুহূর্তে যে সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে, তা নিয়ে ট্রাম্পের সঙ্গে মুনিরের আলোচনা হয়েছে। দেখুন, এটা তো একটা স্টেটমেন্ট। কারা দিচ্ছে? পাকিস্তান দিচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তান এই স্টেটমেন্টে বলছে যে আ ডিটেল এক্সচেঞ্জ অফ ভিউজ অলসো টুক প্লেস অন দ্য প্রিভেইলিং টেনশনস বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল, উইথ বোথ লিডার্স এমফাসিজিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেজলিউশন অফ দ্য কনফ্লিক্ট। এখন এই বোথ লিডার্স নয়, মানে লিডার্স অবশ্যই ডোনাল্ড ট্রাম্প, চাকর বাকর হিসেবে ডেকে পাঠানো হয়েছিল। ডেকে বলা হয়েছে আমাদের সেনারা যদি লড়তে যায়, তোমরা সব F-16 থেকে শুরু করে সব কিছু ধুয়ে মুছে সাফ করে রাখবে, ওরা যাবে যাতে সব কিছু পেয়ে যায়। আসলে ইরানের সঙ্গে লড়াই হলে গোটা পাকিস্তানটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্প, এবং সেখানে সব কিছু করা থাকবে। তারা আসবে, এসে একেবারে বাবুর মতো বসবে, যুদ্ধে চলে যাবে। ওই চাকর বাকরদের কাজ হচ্ছে ওই ফাইটার জেটগুলোকে পরিষ্কার রাখা। এবং আপনারা জানেন পাকিস্তান তো ঠিক সেই হিসেবে খুব একটা পরিষ্কার হিসেবে তাদের কেউই গুণগান করে না। সুতরাং আগে থেকে বলে দেওয়া হয়েছে যে আমাদের যোদ্ধারা গেলে যাতে সব কিছু তৈরি থাকে। অ্যাকর্ডিং টু CNN News 18 report, during a walking lunch on 18 June, Trump sought access to Pakistan's military bases and seaports in exchange of 5th generation fighter planes. অর্থাৎ 5th generation অত্যাধুনিক ফাইটার প্লেন দেব, তোমাদের কি করতে হবে? তোমাদের পাকিস্তানের মিলিটারি বেসগুলোকে তৈরি রাখতে হবে, সিপোর্টগুলোকে তৈরি রাখতে হবে, তার বিনিময়ে তোমরা পাবে অ্যাডভান্স মিসাইল পাবে, ফাইটার জেট পাবে, ফিনান্সিয়াল এড পাবে। অর্থাৎ তিনটে জিনিস: 1 ফাইটার প্লেন, 2 অ্যাডভান্স মিসাইল, এবং 3 ফিনান্সিয়াল এড অ্যান্ড নিউ সিকিউরিটি অ্যান্ড ট্রেড ডিলস। এইগুলো দেখুন, এগুলো তো বড় ব্যাপার, এগুলো সময় লাগবে, এগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। এবার পাকিস্তানের অনেক ইউটিউবার নাচতে শুরু করেছে। তারা ভাবছে তারা বোধহয় অত্যাধুনিক এয়ারক্রাফট পেয়ে যাবে। আরে বাবু, এয়ারক্রাফট তোরা পাচ্ছিস না। তোরা যেটা পাচ্ছিস সেটা হচ্ছে ওগুলো দেওয়া হচ্ছে, ঝেড়ে মুছে ঠিক করে রাখতে হবে, ওরা আসবে। কারণ তোদের তো ফাইটার প্লেন চালানোরই লোক নেই, মানে এই ফাইটার জেটগুলো চালানোরই লোক নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন আমরা লড়ছি, অর্থাৎ ভারত যখন অপারেশন সিঁদুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, তখন পাকিস্তান চুপ করে বসেছিল। ফোন লাগাচ্ছে একবার তুর্কিকে, একবার ফোন লাগাচ্ছে বিভিন্ন কোম্পানিকে, অস্ত্র কোম্পানিকে, যে আমাদের যে জিনিসপত্রগুলো আছে কি করব। আরে ওগুলো তোদের রাখতে দিয়েছে, যুদ্ধের জন্য দেয়নি। এবারও পরিষ্কারভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছি তোদের যে জিনিসগুলো ওগুলো রাখবি, আবার দেখিস ইরানের জন্য রাখলাম সেটা আবার ভারতের দিকে কিছু করিস না, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। The report suggests that this was part of an effort to strengthen US influence in southern and western Asia. এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বাড়িয়ে নিচ্ছে সার্দার্ন অর্থাৎ দক্ষিণ এবং ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিম এশিয়াতে, with the condition that Pakistan reduce dealings with China and Russia, এবং পাকিস্তান যাতে চায়না এবং রাশিয়ার সঙ্গে তাদের
যে এই যে ডিল করা এগুলো যাতে কমিয়ে দেয়। এক্স ইউজার ভারত ভিজিল অ্যান্ড বাবা বেনারস IND suggest Pakistan agreed to provide bases like PAF base অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্সের বেস সামুংলি ইন কেট্টা, PF base শাহবাজ ইন জাকোবাদাবাদ and PF base অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্স বেস মনসুর ইন করাচি ফর US অপারেশন এগেনস্ট ইরান। অর্থাৎ এই সমস্ত এয়ারবেসগুলোতে কেটাতে, জাকোবাদাবাদে, করাচিতে এগুলো আসলে US অপারেশন, ইরানের বিরুদ্ধে যে অপারেশন হবে সেই অপারেশনের জন্য দিয়ে দিচ্ছে, লিজ নিয়ে নিচ্ছে। ধরুন যুদ্ধটা হবে ইরানের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরান অনেকটা পথ, পাকিস্তান হবে বেস ক্যাম্প, ওই বেসগুলো ব্যবহার করবে, সেখানে সব সুসজ্জিতভাবে থাকবে। এরা চাকর বাকরের মতো রোজ সকালবেলা উঠে ফাইটার জেট পরিষ্কার করবে, অস্ত্রশস্ত্র সব সার্ভিসিং করিয়ে রাখবে, যাতে বাবুরা এলে সঙ্গে সঙ্গে জেট নিয়ে বেরিয়ে যেতে পারে। এইদিকে ইরান কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিতে শুরু করেছে, কারণ ইরান জানে কি হতে চলেছে। ইরান ওয়ার্নস Persian Gulf neighbors against allowing US attack from their soil, reports। অর্থাৎ পার্সিয়ান যে গালফ প্রতিবেশীরা রয়েছে, তার মধ্যে অবশ্যই পাকিস্তানও রয়েছে, তাদেরকে বলে দিচ্ছে সরাসরি যে US অ্যাটাক করলে, তোমাদের মাটি থেকে যদি অ্যাটাক করে, আমরা তোমাদের শত্রু হিসেবে চিহ্নিত করব। Iran has reportedly warned its Persian Gulf neighbors against allowing their soil to be a launch pad for America aggression on Islamic Republic in wake of US President Donald Trump's latest war rhetoric। অর্থাৎ এই যে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ইরানকে আক্রমণ করার, এবং যদি গালফ অর্থাৎ পার্সিয়ান গালফ যাকে বলা হয়, কোনো দেশ তার মাটি যদি ব্যবহার করতে দেয় ইউনাইটেড স্টেটসকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইরান তাদের শত্রু হিসেবে বিবেচিত করবে। Some section of Arab media reported on Wednesday that Iran has conveyed the message through Qatar and all Persian Gulf countries, warning that they could become legitimate targets in the event of American attack against Iran from their soil। অর্থাৎ একেবারে সরাসরি হুমকি দিচ্ছে যে তোমরা যদি তোমাদের ভূমি ব্যবহার করতে দাও আমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি দাও, তাহলে তোমাদের আমরা দেখে নেব, পরবর্তীকালে যখন সময় আসবে আমরা দেখে নেব। এখন প্রশ্ন হচ্ছে, গালফে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধবাজ কারা ছিল? ইরাক আর ইরান ছিল। ইরান দীর্ঘদিন ধরে লড়াই করে গেছে কার সঙ্গে? ইরাকের সঙ্গে, ইতিহাস জানে। সেই সময় ইসরায়েলিরা ইরানকে সমর্থন করেছিল, সাহায্য করেছিল, কিন্তু ইরানও বেঈমান। অর্থাৎ যখনই ইরাকের সঙ্গে যুদ্ধ বন্ধ হলো, তবে থেকে তারা ইসরায়েলের পেছনে হাত ধুয়ে লেগে পড়ল। কেন? তার কারণটা হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক। কারণ এখন যারা সেখানে শাসন করছেন তারা দশকের পর দশক পারিবারিকভাবে শাসন করে যাচ্ছেন, এবং তারাই হচ্ছে রাজনৈতিক এবং ধর্মীয় সর্বোচ্চ লিডার, যাকে সুপ্রিমো বলা হয়। এবং ইরানে মানুষ গণতন্ত্রের জন্য মাঝে মাঝেই আর্তনাদ করে ওঠেন। ইরানের মহিলাদের দেখুন, ইরানের ফিল্ম মেকারদের দেখুন, ইরানের সাহিত্যিক শিল্পী তাদের দেখুন, ইরানের ছাত্রদের দেখুন, বারবার কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে। সুতরাং ইরানের শাসক অর্থাৎ অধুনা শাসককে যদি বংশ পরম্পরায় রাজ করে যেতে হয়, তাহলে বলতে হবে আমরা ঈশ্বরের কাছাকাছি তোমাদের কাছে, এবং ধর্মীয় এবং রাজনৈতিকভাবে তাদের প্রমাণ করতে হবে গোটা পৃথিবী জুড়ে ইসলামের ধ্বজা তারাই বহন করছে। এই জন্যে ইরান জিওনিস্ট অর্থাৎ ইসরায়েলের ইহুদিদের শত্রু বানিয়েছে। শত্রু বানিয়ে ইরানকে বোঝানোর চেষ্টা করছে, দেখো আমরা ওদের সঙ্গে লড়ছি, তোমরা ওই গণতন্ত্র ফণতন্ত্র চেও না, আমরা এখন অনেক বড় কাজে আছি, আমরা একটা বিরাট কাজে আছি। একটা ইসলামিক রেভলিউশন গার্ড বলে একটা গার্ড আছে, অর্থাৎ ওদের সেনাবাহিনী, তারা নাকি ইসলামের জন্য লড়ে যাচ্ছে।
আশেপাশে আর কার সঙ্গে লড়বে? আশেপাশে সবই তো ইসলামিক দেশ, তাই তাদের আর কিছু করার নেই, তারা ইসরায়েলকে বেছে নিয়েছে। আসলে ইসরায়েলের সঙ্গে তাদের লড়াইটা নিজেদের মসনদটাকে বাঁচানোর লড়াই। এবার চলে আসি, ইরান গট অ্যাংরি অন ট্রাম্প মুনিরস লাঞ্চ। ট্রাম্প মুনিরকে ডেকেছে, চাকর বাকর অনেক দূর থেকে এসছে, ঠিক আছে আয় আমার বাড়িতে একটু খেয়ে যা। খেতে বসেছে, গদগদ পুরো, বারবার মুনির বলছে আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। ভাবুন, ভাগ্যের কি পরিহাস, পৃথিবীতে সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী একটি দেশ, তারা নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার কে পাবে তার জন্যে মনোনয়নের জন্য তদবির করছে। ভাবুন, এর থেকে হাস্যকর কি হতে পারে। Iran got angry on Trump Munir's lunch, gave warning to Pakistan, said if you jump into the war then, অর্থাৎ ইরান খেপে গিয়েছে এই ট্রাম্প মুনিরের লাঞ্চ, এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি হুমকি দিয়ে দিয়েছে পাকিস্তানকে বলছে ঠিক আছে, তোমরা যদি যুদ্ধে লাফিয়ে পড়ো তাহলে তোমাদের তাহলে যা করার আমরা করব। Iran threat to Pakistan. Amid the ongoing conflict with Israel, Iran has indirectly warned Pakistan that if any third party joins the war, it will have serious consequences. অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যাও তাহলে যা হবার তাই হবে, অর্থাৎ সিরিয়াস কনসিকুয়েন্সেস, অর্থাৎ যা ঘটবে সেটা তোমাদের পক্ষে ভালো ঘটবে না। Iran threat to Pakistan. Amid the ongoing tension between Iran and Israel, Iran has indirectly warned Pakistan. Javed Hussaini, Deputy Mission Chief of the Iranian Embassy in Delhi, said on Friday, if any third party gets involved in this conflict, it will have to face serious consequences. কে বলছেন? Javed Hussaini, কে Deputy Mission Chief of Iranian Embassy in Delhi, অর্থাৎ নয়া দিল্লিতে ইরানের যে অ্যাম্বাসি আছেন তার ডেপুটি মিশন চিফ। It will have to face serious consequences. He said that it is hoped that Pakistan will stand with us. বলছে আমরা এখনো আশা করি পাকিস্তান আমাদের সঙ্গেই থাকবে। Pakistan will have to understand that if Israel is not stopped today, then many more countries will face attack in future. মানে ইরান বলছে বিপাকে পড়ে যে পাকিস্তানকে বোঝাচ্ছে যে দেখো আজকে ওরা আমাদের আক্রমণ করেছে, কাল পরশু কিন্তু তোমাদেরও আক্রমণ করবে, সুতরাং সেটা মনে রেখো। Javed Hussaini said that this is a conflict between Israel and Iran. পরিষ্কার করে বলছে এটা ইসরায়েল আর ইরানের যুদ্ধ। The involvement of any third party will increase the complexity. অর্থাৎ তৃতীয় কোনো শক্তি যদি এখানে চলে আসে তাহলে জটিলতা আরও বাড়বে। We have some undeclared powers. এখানে খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বলবো একটু ভালো করে শুনুন। বলছে we have some undeclared powers which will have kept safe for the future. আমরা আমাদের কাছে ঘোষণা করা ছাড়া মানে অঘোষিত এমন কিছু আমাদের কাছে অস্ত্র আছে যেগুলো কিন্তু ভবিষ্যতে দরকার হবে। এখন এই আনডিক্লেয়ার্ড পাওয়ার্স শক্তি কি? অনেকে মনে করছেন পারমাণবিক শক্তির কথা বোঝাচ্ছেন, অর্থাৎ প্রকারান্তে স্লিপ অফ টাং বলুন বা হুঁশিয়ারি দেওয়ার উত্তেজনাতে বলুন, তিনি অর্থাৎ জাভেদ হুসাইনি, যিনি হচ্ছেন নয়াদিল্লিতে ডেপুটি মিশন চিফ অফ ইরানিয়ান অ্যাম্বাসি, তিনি বলে ফেলেছেন আনডিক্লেয়ার্ড পাওয়ার্স উইচ উই হ্যাভ কেপ্ট সেফ ফর দ্য ফিউচার, আমরা ভবিষ্যতের জন্য তুলে রেখে দিয়েছি। This statement came when he was questioned about the Pakistani Army Chief General Asim Munir's meeting with Donald Trump at White House. কোন প্রশ্নের নিরিখে তিনি এই কথা বললেন? যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প লাঞ্চে ডেকেছে আসিম মুনিরকে, আসিম মুনির সেখানে চলে গিয়েছেন, সেই প্রসঙ্গে তিনি বলে ফেলেছেন এই কথা, এবং তিনি পরিষ্কার পাকিস্তানকে উদ্দেশ্য করেই বলেছেন উই ওয়ার্ন দ্যাট ইফ এনি থার্ড পার্টি জয়েন্স দিস ওয়ার, আমরা হুঁশিয়ারি দিচ্ছি যদি কোনো তৃতীয় শক্তি এই যুদ্ধে যোগদান করে, ইট উইল হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস। তার মানে কি বুঝলেন? আনডিক্লেয়ার্ড পাওয়ার্স রয়েছেন উইচ উই হ্যাভ কেপ্ট সেফ ফর ফিউচার, আমরা
একেবারে নিরাপদ স্থানে কিছু শক্তি আমরা রেখে দিয়েছি। কোন শক্তি? পারমাণবিক শক্তি। তাহলে তো প্রশ্ন উঠতে পারে, ইসরায়েল ঠিকই বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিকই বলছে, তোমাদের কাছে পারমাণবিক শক্তি আছে। আর ইরানের কাছে পারমাণবিক শক্তি থাকা মানে সেখানকার ধর্মীয় রাজনৈতিক সুপ্রিমোর হাতে পারমাণবিক শক্তি রয়েছে। ইরানের মতো দেশের হাতে পারমাণবিক শক্তি গোটা পৃথিবীর, গোটা বিশ্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, উদ্বেগজনক। এবার চলে আসি রয়টার্সের একটি রিপোর্টিংয়ে। ওয়াশিংটন, June 17, Reuters. The US military is deploying more fighter aircraft to Middle East and extending the deployment. অর্থাৎ ইউএস মিলিটারি ডিপ্লয় করছে, অর্থাৎ সেখানে বিভিন্ন বিমানবন্দরে এনে জড়ো করছে এবং ডিপ্লয়মেন্টটা আরও বাড়িয়ে দিচ্ছে। সেখানে ওয়ার প্লেনস আছে, যুদ্ধ বিমান আছে, এবং সেখানে এই গোটা রিজিয়নে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ক্রমশ বাড়ছে, সেই সময় ইউএস অফিসিয়াল এই কথা বলছেন। Reuters was first to report on Monday the movement of a large number of tanker aircraft to Europe, as well as the deployment of aircraft carrier to the Middle East, providing options to President Donald Trump as Middle East tension soar. অর্থাৎ মধ্যপ্রাচ্যে যত উত্তেজনা বাড়ছে ততই কিন্তু বিভিন্ন বিমানবন্দর থেকে নিয়ে আসছে আস্তে আস্তে করে যুদ্ধ বিমান, এবং সেগুলো জড়ো করা হচ্ছে, যে কোনো মুহূর্তে কাজে লাগানো হতে পারে। ইউএস ডিফেন্স সেক্রেটারি বলছেন, দ্য ডিপ্লয়মেন্ট অ্যাজ ডিফেন্সিভ ইন নেচার, বলছে আমরা ডিপ্লয় করছি ডিফেন্সিভ, অর্থাৎ আক্রমণ করলে যাতে রক্ষা করতে পারি। As Washington look to safeguard forces in Middle East from potential blowback from Iran and Iran alienated forces in the region. অর্থাৎ ইরান এবং ইরানের সহযোগী তারা যদি কোনো রকমভাবে আক্রমণ করে, তাহলে গোটা বিশ্বকে বাঁচানোর জন্যই এই মহান কাজ করা হচ্ছে। অর্থাৎ গোটা পৃথিবী থেকে ধীরে ধীরে ইউএস এয়ারক্রাফট, ফাইটার বিমান, অর্থাৎ যুদ্ধ বিমান, এসব কিছু নিয়ে জড়ো করা হচ্ছে। তাহলে কি বুঝতে পারছেন? যে কথা দিয়ে শুরু করেছিলাম, মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘন কালো মেঘ, আশঙ্কা রয়েছে, আরও বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে। দুপক্ষই চেষ্টা করছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে গোছাচ্ছে, ঘিরে নিচ্ছে ইরানকে, অন্যদিকে ইরান তার আস্ফালন হুঁশিয়ারি বেড়ে গেছে, সে ভয় পেয়েছে অনেকে মনে করছেন, কারণ সমস্ত পার্সিয়ান গালফ, অর্থাৎ পার্সিয়ান গালফ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে বলছে যে এখন যদি তৃতীয় কোনো শক্তির অনুপ্রবেশ ঘটে ইসরায়েল ইরানের বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আর তোমাদের কারোর যদি ভূমি ব্যবহার করা হয় তাহলে তোমরাও শত্রু হিসেবে চিহ্নিত হবে, এবং আমরা আনডিক্লেয়ার্ড পাওয়ার্স আমাদের হাতে আছে, আমরা যেগুলো কাউকে বলিনি সেই শক্তি আমাদের আছে, সেই শক্তি আমরা প্রয়োগ করব, তার কনসিকোয়েন্সেস এবং তার পরিণতি তোমাদের পক্ষে ভয়ঙ্কর হবে। মিন্ট লিখছে, ইসরায়েল ভার্সেস ইরান কনফ্লিক্ট ওভার 60 ইসরায়েলি ফাইটার জেট স্ট্রাইক তেহরান। প্রায় 60টা ইসরায়েলি ফাইটার জেট তেহরানে আঘাত করেছে। ডেস্ট্রয় নিউক্লিয়ার উইপন্স প্রজেক্ট রিসার্চ সেন্টার, তাদের যে পারমাণবিক অস্ত্রশস্ত্রের জন্য যে পরীক্ষাগার রয়েছে, যেখানে রিসার্চ হয়, গবেষণা হয়, সেখানে আঘাত হেনেছে। Israel's military launched extensive air strikes on Tehran, targeting over 60 sites, including military missiles production and nuclear weapons research facilities amid escalating conflict with Iran. The attacks, part of Operation Rising Lion, এই অপারেশনের নাম দেওয়া হয়েছে রাইজিং লায়ন, এবং 60টা বেছে 60টা জায়গায় আক্রমণ হানিয়েছে। কে হানিয়েছে? ইসরায়েল হানিয়েছে। সেই জায়গাগুলোতে কি হয়? হয় মিসাইল প্রোডাকশন হয়, অর্থাৎ মিসাইল তৈরি হয়, অথবা নিউক্লিয়ার উইপন রিসার্চ ফ্যাসিলিটি, অর্থাৎ যেখানে নিউক্লিয়ার উইপন নিয়ে, নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যেখানে গবেষণা হয়, পরীক্ষা করা হয়, সেই জায়গাগুলোকে বেছে বেছে আঘাত করেছে। The UN Nuclear Watchdog has reported a damage to several nuclear-related sites, raising concerns over potential রেডিওলজিক্যাল এফেক্ট। দেখুন, এই সমস্ত জায়গা যেখানে বেআইনিভাবে গোটা বিশ্বকে আধারে রেখে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং সেই জায়গাগুলো ধ্বংস হলেও কিন্তু খুব ক্ষতিকারক, অর্থাৎ তার রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা, যেটা তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তাদের
সেই তেজস্ক্রিয় পদার্থগুলো কি হবে, সে পদার্থগুলো ছড়িয়ে পড়বে, আর ছড়িয়ে পড়লে এটা মানব সভ্যতার জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতির সৃষ্টি করবে। চায়না সেন্স মিস্ট্রি ট্রান্সপোর্ট প্লেন টু ইরান, রিপোর্ট, আমাদের রিপোর্ট না, সিএনবিসির রিপোর্ট, সিএনবিসি টিভি 18-এর রিপোর্ট। অল 3 প্লেনস ডিপার্টেড ফ্রম চায়না, তিনটে প্লেন চায়না থেকে বেরিয়েছে। ফ্লিউ ওয়েস্টওয়ার্ড, তারা পশ্চিম দিকে গিয়েছে। অ্যালং নর্দার্ন চায়না, অর্থাৎ উত্তর চায়নার পশ্চিম দিকে গেছে। ক্রসিং ইনটু কাজাকিস্তান, উজবেকিস্তান অ্যান্ড তুর্কমেনিস্তান বিফোর ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য রেডার নিয়ার ইরান। তার মানে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান হয়ে সেটা আসলে ইরানে যাচ্ছে, এবং এরপর আর র্যাডারে পায়নি। পাবে কি করে? কারণ এই জায়গাটার র্যাডার তো বন্ধ করে রেখেছে ইরান। সুতরাং যতদূর মানে আপনারা যদি দেখেন তাহলে সত্যি কোথায় যাচ্ছে? এ তো ইরানেই যাচ্ছে। অর্থাৎ চায়না তারা পাঠিয়ে দিয়েছে তিনটে বিমান। সেই বিমানে কি আছে তাই নিয়ে অনেক রহস্য রয়েছে, অনেক জল্পনা রয়েছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই যুদ্ধের সময় নিশ্চয়ই চায়না বা চীন গোলাপ ফুল পাঠাচ্ছে না ইরানকে, নিশ্চয়ই গোলাপ ফুল পাঠাবে না, বা বাচ্চাদের জন্য টফি পাঠাচ্ছে না, চকলেট পাঠাচ্ছে না। তাহলে কি পাঠাচ্ছে? যুদ্ধের রসদ পাঠাচ্ছে। কি রসদ, কতটা ভয়ঙ্কর, এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এবার চলে আসি পাকিস্তানের ডন পত্রিকা কি লিখছে। জুন মাসের 21 তারিখে ভোর 5:30 একটি প্রতিবেদন। এক্সপার্টস ওয়ার্ন ইন্টেন্সিফাইং ইরান ইসরায়েল কনফ্লিক্ট কুড ডিস্টেবিলাইজ বর্ডার মিডল ইস্ট। অর্থাৎ এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, তাতে কিন্তু মধ্যপ্রাচ্যের সীমান্তগুলো অশান্ত হয়ে পড়তে পারে, একটা অস্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। Islamabad. Experts on Friday urged Pakistan and neighboring countries to pursue measured and strategic diplomatic response, warning that the intensifying Iran-Israel conflict could destabilize the border Middle East and undermine global security structure. এই কথাটা কেন খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কোনো জায়গায়, যে কোনো দেশের, দুটি দেশের যে সীমান্ত হয়, গোটা পৃথিবীতে এরকম সীমান্ত আছে। সীমান্ত যদি ডিস্টেবিলাইজ, অর্থাৎ তার যদি স্থিতিশীলতা হারিয়ে যায়, তাহলে একটা অস্থির অবস্থা তৈরি হবে, এবং মধ্যপ্রাচ্যে সেই অবস্থা তৈরি হতে চলেছে। স্পিকিং অ্যাট an in-house discussion hosted by Center for International Strategic Studies in Islamabad, analysts and the scholars from Pakistan and abroad condemned Israel's attack on Iran as a violation of international law and warned continued hostilities could trigger a broader regional conflict with severe consequences for international peace and stability, according to a media statement issued by think tank. পাকিস্তানের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, যাকে সংক্ষেপে CISS বলা হয়, তার এক্সিকিউটিভ ডিরেক্টর কি বলছেন যে ইসরায়েলি অপারেশন অ্যাজ অ্যান আনপ্রোভোকড and unprecedented aerial assault. He said the offensive followed years of Israel's action in Gaza, saw as it is a turning point in the border Middle East conflict. দেখুন, এখানেও সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। অর্থাৎ একদিকে মুখে বলছে ইসরায়েল যা করছে তা অত্যন্ত খারাপ, ইরানের সঙ্গে যুদ্ধ করার দরকার কি রয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে, এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় সীমান্ত অশান্ত হয়ে পড়ছে এবং গোটা বিশ্বের পক্ষে এটা ক্ষতিকারক। একদিকে এসব কথা বলছেন, এসব জ্ঞান দিচ্ছে, অন্যদিকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরে বলছে, প্রভু আমাদের তুমি F-16 জেট দাও, অত্যাধুনিক আমাদের অস্ত্রশস্ত্র দাও, আমরা সব কিছু মেরামত করে ঠিকঠাক করে আমরা গুছিয়ে রাখবো, তোমরা যখন আসবে ইরানকে মারবে, কোনো রকম কিছু করতে হবে না, তোমরা একেবারে এসে বাবু হয়ে বসে একটু বিশ্রাম নিয়েই আমাদের বিমানে উঠে পড়বে, আমরা সব সাজিয়ে রাখবো। আবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, দেখো বাপু, এসব বিমান আবার অন্যদিকে কাজে লাগিও না। তার কারণ তারা তো জানে আসলে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের আতুরঘর,
বলছে না না সাহেব আমি করব। এইদিকে আসিফ মুনিরের চোখ তো চকচক হয়ে হচ্ছে যে তাদের প্রধানমন্ত্রী অর্থাৎ শাহবাজ শরীফকে ডাকা হয়নি, অন্য কাউকে ডাকা হয়নি। এবার তো সে জানে টুক করে একদিন পঞ্জিকা দেখে সে শাহবাজ শরীফকে সরিয়ে মাসনদে বসে পড়বে, যেভাবে আগেও বসেছেন, অনেকেই বসেছেন, জিয়াউল হক থেকে শুরু করে পারভেজ মুশাররফ থেকে শুরু করে অনেকেই এইভাবে মাসনদে বসেছে। আমেরিকার সাহায্য নিয়ে আমি হয়ে উঠব পাকিস্তানের রাষ্ট্রপ্রধান। এই লোভে, এই আনন্দে সে চলে যাচ্ছে। দেখুন, সিরাজউদ্দৌলার সঙ্গে যখন লড়াই হয়েছিল, আমি একবারও বলবো না যে মীর জাফর শুধুমাত্র বিশ্বাসঘাতকতা করেছিল, এরকম তো অনেকেই বিশ্বাসঘাতকতা করেছিল সিরাজের সঙ্গে। তার কারণ প্রত্যেকে ভেবেছিল যে সিরাজের পতন হলে সে একটা জায়গা পাবে, আর তাই ব্রিটিশদের তারা সহায়তা করেছিল। এক্ষেত্রেও তাই, ইরানের পেছনে ছুরি মারছে, ইরানের সঙ্গে বেইমানি করছে, সে করুক, বেইমানদের সঙ্গে বেইমানি করুক, তাতে হয়তো একটু পাপ কমবে বেইমানদের, কিন্তু সব হচ্ছে কিন্তু ব্যক্তিগত স্বার্থে। আর পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর, তারা চাইছে এই সুযোগে পুরো বিষয়টাকে, ঝোলটাকে নিজের দিকে টেনে আনতে। কিন্তু ভারত, সবাই তাকিয়ে আছে ভারতের দিকে। ভারত কি বলছে? জয় হিন্দ।